ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের একটি বিখ্যাত স্কুল, মেদিনীপুরের টপ স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সলিউশন নিয়ে আসছি। এইখানে কোশ্চেনগুলো ভীষণই বুদ্ধিমত্তা রাখে এমন ধরনের প্রশ্ন, এবং যদি প্রশ্ন একটু তোমাদের জটিল হয়, কোশ্চেন তোমাদের স্কুল যদি খুব মোটামুটি স্ট্যান্ডার্ড হয়, এই ধরনের কোশ্চেন তোমরা আশা করতে পারো। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। তাহলে এখন আমরা কোশ্চেনের আলোচনায় যাই। তো মেদিনীপুর কলেজিয়েট স্কুল অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 21-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন আছে, দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত 5:3, এর টাকা ব্যবসায় 6 মাস খাটে, ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 2:3 হলে বি এর টাকা কত মাস খেটেছে। আমি ধরে নিচ্ছি বি এর টাকা ব্যবসায় ওয়াই মাস খেটেছে, তাহলে এ এর মূলধন 5x টাকা আর বি এর মূলধন 3x টাকা। কেন? 5:3 করে অনুপাতে তারা মূলধন দিয়েছে। তাহলে এটা হচ্ছে তার তুল্য মূলধন, 5x টাকা 6 মাস কেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন 5x গুণিত 6। একইভাবে আমরা মনে করছি যে 3x টাকা বি এর ওয়াই মাস কেটেছে, তার তুল্য মূলধন 3x গুণিত ওয়াই। তুল্য মূলধন অনুপাতেই তারা কিন্তু লভ্যাংশ পাবে, সেইটাই অনুপাত 2:3 সাথে সমান। এক্সগুলো কেটে দিলাম, ওয়াই এর মান দেখো পেয়েছি এই 3, 5, 15, এই 3, 2, 6, 2, 2 কেটে দিয়ে, অর্থাৎ বি এর টাকা 15 মাস কেটেছে। 2-এর প্রবলেম দেখো, এত সমীকরণের উভয় বীজ শূন্য হলে কে এর মান নির্ণয় করো। এরপরে দেখো, উভয় বীজই যদি শূন্য হয়, এই বি এর সহগ শূন্য হবে, সি এর সহগ শূন্য হবে। যদি সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, এই বি এর সহগ সি এর সহগ, অর্থাৎ এক্স এর সহগ শূন্য হবে, ধ্রুবক পদের সহগ শূন্য হবে। উভয়কেই দেখো পাওয়া গেছে কে সমান 4, অর্থাৎ কে মাইনাস 4 সমান 0 করেও কে সমান 4 পাওয়া গেছে, 2k মাইনাস 8 সমান 0 করেও কে এর মান 4 পাওয়া গেছে, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, এই 3টি ভেদ দেওয়া থাকলে ভেদ ধ্রুবকের সমষ্টি এর আগেও করে দিয়েছি, একইভাবে ভেদ ধ্রুবক ভেদটা তুলে দিয়ে ভেদ ধ্রুবক লিখেছি k1, k2, k3, k1, k2 মান বের করেছি, সেগুলো যোগ করে দেখো সবে মিলে হয়েছে 0। 4-এর প্রবলেম দেখো, দুটি সদিশ ত্রিভুজে অনুরূপ বাহুর অনুপাত 2:3 হলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি হয়? অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সাথে সমান। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এই বাহুগুলোর বর্গের সাথে সমান। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত 4:9। পরে 5-এর প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর পরিলিখিত বৃত্তের বিসি ব্যাস আমরা বিসিকে ব্যাস হিসাবে ধরেছি, পি এ কিউ স্পর্শক, বিসিএ মানে বিসিএ এটা হচ্ছে 60 ডিগ্রি হলে আমাদের হিসাব করতে হবে পিবিএ, অর্থাৎ এই পিবিএ এই কোণের মান আমাদের হিসাব করতে, পিএবি এই কোণের মান আমাদের হিসাব করতে দেওয়া আছে। আচ্ছা দেখো, এসিবি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা আমাদের নিশ্চিত জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ মানে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা নিশ্চিন্তে আমরা হিসাব করতে পারি 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিতে 90 ডিগ্রি 60 ডিগ্রি ভাগ করলে 30 ডিগ্রি। আবার এটা যেহেতু সমান্তরাল, কেন? এইখানেও দেখো এই বিন্দুতে স্পর্শক, আমরা যদি লম্ব টানি, এই লম্বটা এর সাথেও লম্ব, এর সাথেও লম্ব, অর্থাৎ আমরা পি এ কিউ আর বিসি পরস্পর সমান্তরাল হলে এসি ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব পি এ বি কোণের মান 30 ডিগ্রি। কেন? এই কোণটা আমরা 30 ডিগ্রি অলরেডি পেয়েছি। 6-এর প্রবলেম দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ r1 r2 একক হয়, 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার, 4π বাদ গেলে r1/r2 স্কোয়ার মানে 16/9 মানে 4/3 হোল স্কোয়ার। সেক্ষেত্রে দেখো আমরা হোল কিউ করে নিয়েছি, সবাই মিলে কি 4-এর কিউ 64, 3-এর কিউ 27,
তারপরে দেখো কৌশলে ফর্মুলা লাগিয়ে দিয়েছি কি 4/3 পাই r1 কিউ 4/3 পাই r2 কিউ, এটা লবে হরে এক্সেস করে দিয়েছি। একই জিনিস লিখেছি, এটা হচ্ছে আয়তন, তাহলে আয়তনের অনুপাত কত 64:27। 7 প্রবলেম দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা হলে এর মান কত। ভূমির ব্যাসার্ধ r1 ধরে নিয়েছি, তাহলে আয়তন 1/3 পাই r স্কোয়ার এইচ, এইচটা হচ্ছে উচ্চতা মানে ক্যাপিটাল এইচ। ভূমির ক্ষেত্রফল পাই r স্কোয়ার, তাহলে এর মান কত পাই r স্কোয়ার, এইচ তো ছিল আর এটা 1/3 পাই r স্কোয়ার এইচ মানে 1/1/3 অর্থাৎ 3। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। এবারে 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ √xy হলে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ xy। আমরা কি করেছি, এই ভ্যারিজ অ্যাজ বা ভেদটাকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, যেখানে অবশ্যই কে হলো ভেদ ধ্রুবক। তারপরে কি করেছি, এই এক্স ওয়াইটাকে নিচে নামিয়েছি অর্থাৎ, আর তারপরে হরে 2 দিয়ে গুণ করেছি। তারপরে কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করেছি, আখেরে হয়ে গেছে কত √x, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy মানে এটা √x এর হোল স্কোয়ার, ওয়াইটা √y এর হোল স্কোয়ার প্লাস 2xy মানে √x প্লাস √y এর হোল স্কোয়ার। একইভাবে হরটাও দেখো √x মাইনাস √y এর হোল স্কোয়ার, তাহলে এইটার মান কত পুরোটার বর্গমূল, সেটা একটা ধ্রুবক ধরে নিয়েছি, আবার একবার যোগ ভাগ করেছি, অর্থাৎ x/y এর মান একটা ধ্রুবক রাশি পেয়েছি। তাহলে x সমান আমরা ty ধরে নিয়েছি। এরপরে কি হলো, এই সমীকরণ যেটা ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy, এটাকে নিচে নামিয়ে দিয়ে যেটা পাওয়া গেছে সেটায় x এর জায়গায় ty বসেছি, তাহলে t স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ারটা কেটে যায় t স্কোয়ার প্লাস 1/t মানে ওটাও ধ্রুবক, তাহলে আমরা সিদ্ধান্ত নেব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ xy। এটাকের প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে বৃত্তের উপর PA PB দুটি স্পর্শক, AB উপচাপের উপর মানে যেটা কম চাপ উপর C একটি বিন্দু, AC কোণ 110 ডিগ্রি হলে APB কোণের মান কত। এইটা 110 ডিগ্রি হলে এই কোণটা হয় 220 ডিগ্রি। কেন, এইটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই AB বৃত্তচাপের দ্বারা গঠিত। এইটা যদি 220 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান হয় 360 থেকে 220 বাদ দিলে 140 ডিগ্রি। এরপর দেখো এইটা 90 ডিগ্রি, কেন স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটাও স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ 90, এটা হলো 140, এটা 90, তাহলে সবে মিলে দেখো এই কোণটা পাওয়া যাবে এই 360 ডিগ্রি থেকে। কেন, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি থেকে এটা 140 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাদ দিয়ে সবাই মিলে পাওয়া গেল 40 ডিগ্রি। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি πr/l, ভূমির ক্ষেত্রফল πr² তার √5 গুণ। তাহলে এই পাই কেটে দিলাম, একটা r কেটে দিলাম, সবাই মিলে তাহলে l সমান √5 × r, উভয় পাশের বর্গ করে দিলাম। তাহলে l² সমান আমরা জানি h² প্লাস r², এ পাশে r² বাদ দিলে হবে 4r², তাহলে h²/r² মানে 4/1 মানে 4/2/1 এর হোল স্কোয়ার, অর্থাৎ h/r এর মান 2/1। দেখো এখানে ছিল উচ্চতা ও ভূমির ব্যাস, ব্যাস মানে 2r, তাহলে হরকে আমরা 2 দিয়ে গুণ করেছি 1/1, অর্থাৎ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত 1:1। প্রবলেম দেখো, একটি নিরেট লোহার গোলকের ব্যাস 14 সেমি, গোলকটাকে গলিয়ে 7 সেমি ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে নির্ণয় করো। ব্যাস 14 সেমি হলে ব্যাসার্ধ 7 সেমি, তাহলে একইভাবে যে গোলকটা তৈরি করা হবে তার আয়তন যেটা গলানো হচ্ছে 4/3 পাই 7/3। নূতন গোলকের ব্যাস 7 সেমি, ব্যাসার্ধ 7/2, তাহলে নূতন গোলকের আয়তন 4/3 পাই 7/2 কেন এইটাই এখন ব্যাসার্ধ। তাহলে এই টোটাল আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলে কটা গোলক তৈরি করা যাবে সেটা পাওয়া যাবে, অর্থাৎ 4/3 পাই r³ কে 4/3 পাই 7/2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে 8টি, অর্থাৎ 8টি নূতন গোলক তৈরি করা যাবে। দেখো পাটিগণিতের সমস্যা কি, বছরের প্রথমে অমল ও অজয় যথাক্রমে 24
30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অমল আরও 12,000 টাকা ব্যবসায় লগ্নি করেন। বছরের শেষে 14,030 টাকা লাভ হলে এবং অমল 7,130 টাকা লভ্যাংশ পেলে অমল ব্যবসা শুরু কত মাস পরে 12,000 টাকা নিয়োগ করেছিলেন সেটা হিসাব করতে হবে। আমরা মনে করছি অমল আরও 12,000 টাকা এক্স মাস পর লগ্নি করেছে, তাহলে 24,000 টাকা এক্স মাস কেটেছে, আর যে 12,000 টাকা দিয়ে মোট 36,000 টাকা হলো 12 মাইনাস এক্স মাস কেটেছে। এক্স মাস হিসেবে তার তুল্য মূলধন দেখো এই 12,000 24,000 গুণিত এক্স আর 36,000 গুণিত 12 মাইনাস এক্স করে সবে মিলে পেয়েছি ওই 4,32,000 থেকে মাইনাস 12,000 এক্স টাকা। একইভাবে দেখো অজয়ের 30,000 টাকা 12 মাস কেটেছে, এক মাস হিসেবে তার তুল্য মূলধন এই 30,000 গুণিত 12 করে যা পেয়েছি। এবারে মূলধনের অনুপাত, এই অনুপাত করে দেখো এই 12,000 সব দিকে বাদ দিয়ে 36 মাইনাস এক্স অনুপাত 30 পেয়েছি। বছরের শেষে লাভ এত, অমলের লাভ যদি 7,130 টাকা হয় তাহলে অজয়ের লাভ এই টোটালটা থেকে 7,130 বাদ দিলে দেখো পেয়েছি 6,900 টাকা। তাহলে দেখো আমরা পেলাম কি অজয়ের লাভ মানে 30 আনুপাতিক ভাগহার করেছি 30 ডিভাইডেড বাই 30 প্লাস 36 মাইনাস এক্স ইন্টু পুরো লাভটা ছিল 14,030, সেটাই দেখো 6,900 সাথে সমান। দেখো আমরা কাটাকুটি এই 14,030টা হরে নামিয়ে দিয়েছি, এই ক্ষেত্রে দেখো 0 0 কেটেছি, এখানে 3 আর এই 3 আর 23-এ 69 কেটে দিয়েছি, সবে মিলে গুণ করে দেখো পেয়েছি 23x সমান এই 115, x সমান 5, অর্থাৎ অমল ব্যবসা শুরুর 5 মাস পর 12,000 টাকা দিয়েছিলেন। পরের প্রবলেম দেখো এ বি ও সি যথাক্রমে 45,000, 30,000, 55,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু 4 মাস পরে সি ব্যবসা থেকে টাকা তুলে নেন, সমস্ত টাকা তুলে নেয় সে। তখন এ ও বি তার দেয় মূলধন অনুপাতে সেই টাকা ব্যবসায় নিয়োগ করেন, মানে আবার তারা ফেরত দেয়, ব্যবসায় অত টাকা দেয়। বছরের শেষে এত লাভ হলে এ বি সির অনুপাত। প্রথমে আমরা হিসাব করেছি কি এ বির মূলধনের অনুপাত 3:2 পাওয়া গেছে। 4 মাস পর এ ব্যবসা বেশি দেয় কত, এই আনুপাতিক ভাগহার হিসাবে 55,000 টাকা সমান দেখো 3 ডিভাইডেড বাই আনুপাতিক ভাগহার মানে 3 যোগ 2 মানে 5 পাওয়া গেল, ইন্টু সি যে 55,000 টাকা দিয়েছিল সেটার অংশ কত দিবে, ইন্টু 55,000 মানে 33,000 টাকা। বি তাহলে দেবে কত, এই 2/5 ইন্টু 55,000 মানে 22,000 টাকা। এরপর দেখো আসল কাজ এখানেই শুরু। এর তাহলে 45,000 টাকা 4 মাস কেটেছে, আর 45,000 যোগ 33,000 মোট 78,000 টাকা 12 মাইনাস 4 মানে 8 মাস কেটেছে। এক মাস হিসেবে তুল্য মূলধন এই 45,000 গুণিত 4, 78,000 গুণিত 8, সেখানে আমরা এই এত টাকা পেয়েছি। একইভাবে বি এর 30,000 টাকা 4 মাস কেটেছে, আর বি এই 30,000 টাকা আর 22,000 টাকা মানে 52,000 টাকা 8 মাস কেটেছে। এক মাস হিসেবে তুল্য মূলধন এই 30,000 গুণিত 4, এই 52,000 গুণিত 8 করে এই এত টাকা পাওয়া গেছে। এবার সি এর এই 55,000 টাকা প্রথমে 4 মাসই খেটেছে, তারপর সে টাকা তুলে নিয়েছে। 4 মাস খাটলে তার অনুপাত হবে 55,000, মানে তার তুল্য মূলধন হবে 55,000 গুণিত 4 মানে 22, এই 2,20,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত এইটা এ এর, এটা বি এর, এটা সি এর। মূলধন করতে দেখো অনুপাত পেয়েছি 201, অনুপাত 134, অনুপাত 55। মোট লাভ 27,300 টাকা। তাহলে এ লভ্যাংশ পাবে কত, এই অনুপাতে 201/201 যোগ 134 যোগ 55 ইন্টু 27,300 টাকা। সবে মিলে এটা যোগ করতে দেখো 390 হয়েছে। তাহলে এটা কাটাকুটি করতে 70, সবে মিলে 14,070 টাকা এর লভ্যাংশ পাবে। আর বি পাবে এই 134/390 করে সবে মিলে 9,380 টাকা। সি লভ্যাংশ পাবে কত, এই 55/390 ইন্টু 70 করে 3,850 টাকা। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। পরে আমরা সমাধানের প্রবলেম দেখব। a/x - b প্লাস b/x - a সমান 2 হলে সমাধান করতে হবে। আমরা কি করেছি, সমীকরণটা তুলে নিয়েছি, 2কে মনে মনে এক একে ভেঙে নিয়েছি। প্রত্যেকটা যখন রাশি এসেছে
ডান পাশে রাশি বাম পাশে মাইনাস হয়েছে। এটা যোগ বিয়োগ করে দেখো পেয়েছি a প্লাস বি মাইনাস এক্স। একইভাবে এইটাও যোগ বিয়োগ করে পেয়েছি a প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ। দুটো রাশি থেকে দেখো a প্লাস বি মাইনাস এক্স কমন নিয়েছি। এখন পড়ে আছে দেখো 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0, এটা 0 হলে পেলাম এক্স সমান a প্লাস বি। এইটাও ক্যালকুলেশনের সময় দেখো এই 1 বাই এক্স মাইনাস এ যখন ডান পাশে পাঠিয়ে দিয়েছি তখন মাইনাস হয়েছে, জাস্ট গুণ করে দিয়েছি এক্স মাইনাস বি সমান মাইনাস এক্স প্লাস এ, সেখান থেকে এক্স পেয়েছি এ প্লাস বি বাই 2। তাহলে সমাধান এ প্লাস বি আর এ প্লাস বি বাই 2। এর পরের প্রবলেম ভীষণই গুরুত্বপূর্ণ। দেখো এক্স ওয়াই জেড তিনটি চলরাশি, এমন যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ধ্রুবক, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর গুণফল ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড হলে আমাদের দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। এক্ষেত্রে আমরা কি করেছি, এইটা যেহেতু ধ্রুবক আমি পি ধরে নিয়েছি, এই দুটো রাশির গুণফল ওয়াই জেড এর সাথে ভেদে আছে সেটা লিখেছি। এরপরে দেখো এক্স, এটা জেড প্লাস ওয়াই, আর এক্ষেত্রে দেখো এই ওয়াই মাইনাস জেডটাকে এই মাইনাস দিয়ে গুণ করে দেখো জেড মাইনাস ওয়াই করেছি, কারণ গুণ করে দেখো যে মাইনাস জেড প্লাস ওয়াই এর সাথে মিলে। কিন্তু লাভ হয়েছে কি, এটা এ প্লাস বি এ মাইনাস বি এর মতো হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস অফ জেড মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হয়েছে। আর এক্ষেত্রে ভেদ তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে লিখে দিয়েছি। আর কি করেছি, এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab তে ভেঙে নিয়েছি। তাহলে এই মাইনাস দিয়ে গুণ করতে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার, এই যে মাইনাস মাইনাস প্লাস 4y জেড, এই 4y জেডটাকে এই পাশে ডান পাশে যখন পাঠিয়েছি কে মাইনাস 4 ইন্টু ওয়াই জেড পাওয়া গেছে। এরপরে দেখো পুরো রাশিটাকে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে দেখো এটা প্লাস হয়ে গেছে ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে মাইনাস 4টাকে লিখেছি 4 মাইনাস কে ইন্টু ওয়াই জেড। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এটা তো যা ছিল লিখেছি। এই পুরো রাশিটা দেখো পি, কেন এটা ধ্রুবক ছিল। এই পরের লাইনে দেখো এই পি দিয়ে ভাগ করে দিয়েছি। আবার ঠিক পরের লাইনে দেখো ওয়াই প্লাস জেড প্লাস এক্স ভাজিত ওয়াই জেড সমান এই 4 মাইনাস কে বাই পি, পুরোটাই দেখো ধ্রুবক। তাহলে এই দুটো রাশির এক্স বাই ওয়াই যদি ধ্রুবক হয়, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা। পরে তোমরা উপপাদ্য নিজেরা করতেই পারবে। উপপাদ্যের প্রয়োগটা বলে দেই কি, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি যা দুটি অপর বৃত্তকে পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে, পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে এ বি আর এসি জে, প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ অফ বিসি। এবার যা লেখা ছিল সেটা আমরা প্রদত্তে লিখে দিয়েছি। প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ অফ বিসি, ও পি ও কিউ যুক্ত করা হলো। এরপর দেখো বিষয়টা কি হয়েছে, পি বিন্দুতে স্পর্শক এ বি আর ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে তারা লম্ব হয়। আবার একইভাবে ও কিউ লম্ব, এসি হচ্ছে স্পর্শক, তাহলে ও কিউ লম্ব এসি, মানে এখানে ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এরপরে দেখো বৃহত্তর বৃত্তটির জ্যা, দেখো এই এসি এবি আর এসি, দেখো যখন আমরা এই এবিসি বৃত্তটে ভাববো, এবি আর এসি দুটো জ্যা আর ও কিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেটা কি সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিউ হলো এসি এর মধ্যবিন্দু আর পি হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে এই এবিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি, দেখো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সররেখা, তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক, তাহলে সেখান থেকে সিদ্ধান্ত পি কিউ সমান হাফ অফ বিসি। ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর তোমরা পরিবৃত্ত অন্তর্বৃত্ত তোমরা নিজেরা এঁকে নিতে পারো। পরে বয়া সংক্রান্ত যে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক আছে, আমরা এর আগে হাওড়া জেলা স্কুল অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 24-এর সলিউশনে করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। পরের প্রবলেম দেখো 20 সেমি ও 6 সেমি ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো। ফাঁপা গোলকের অন্তর ব্যাস নির্ণয় করতে বলেছে।
তাহলে আমরা 20 সেমির নিরেট গোলকের প্রথমে 20 সেমি ব্যাসের, এটা খুব খেয়াল করতে হবে, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, আর এর জায়গায় 20/2 10-এর হোল কিউ। একইভাবে যখন 6 সেমি ব্যাস হয়েছে 4/3 পাই 3-এর কিউ। তাহলে ফাঁপা গোলকের অন্তর্ব্যাস ধরে নিচ্ছি x, তাহলে বহির্ব্যাস 1 সেমি, যেহেতু পুরু তাহলে 1 সেমি যোগ করে দিয়েছি। তাহলে আমরা কি করেছি 4/3 পাই r+1-এর হোল কিউ, এটা r সেমি ধরতে হতো, তাহলে -4/3 পাই আর কিউ। পুরো বাইরেরটা থেকে এই ভিতরেরটা বাদ দিলে এই রিং অংশটা পাওয়া যাবে, সেটাই কি এই দুটোর আয়তনের সাথে সমান। এই 4/3 পাই কেটে দিয়েছি, সবে মিলে দেখো কি পাওয়া গেছে, a প্লাস বি তার হোল কিউ, a কিউ 3a² b 3ab² প্লাস বি কিউ, আর কিউ তো আছে মাইনাস, এইটা পরস্পর কেটে গেল। এখানে 10-এর কিউ 1000, 3-এর কিউ 27, এটা যখন ডান পাশে আসছে। এরপর দেখো এখান থেকে ক্যালকুলেশন করে 3r² প্লাস 3r মাইনাস 1026 পাওয়া গেল। এরপরে 3 দিয়ে ভাগ করতে r² প্লাস r মাইনাস 342 = 0। এটাকে আমরা উৎপাদক করে নিয়েছি, 19 18 হচ্ছে 342। সেখানে থেকে দেখো দুটো উৎপাদক পাওয়া গেছে, আর এর মান -19, এটা অসম্ভব, তার কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, আর এর মান হবে 18। তাহলে ফাঁপা গোলকের অন্তর্ব্যাস, এটা তো ব্যাসার্ধ, 18 × 2 36 সেমি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।